প্রিপোজিশনের ব্যবহার আজকে আমরা 14টি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, যে 14টি প্রিপোজিশন আমাদের দৈনন্দিন জীবনে থেকে শুরু করে নিয়ে পরীক্ষার হল পর্যন্ত কাজে লাগে। তো শুরু করি। নাম্বার 1, কোনো কিছু কোনো জিনিস বা সারফেসের উপর যখন লেগে থাকে সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করব 1। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে টেবিলের মধ্যে বইটা লাগানো অবস্থা রয়েছে, এরকম ভাবে যখন কোনো সারফেস বা কোনো জিনিসের উপর কোনো জিনিস লাগানো থাকবে তখন আমরা সেখানে প্রিপোজিশন ব্যবহার করব 1। নাম্বার 2, কোনো কিছু গতিশীল অবস্থায় বা লাফ দিয়ে কোনো কিছুর উপর পড়লে তার জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করব 1 2। যেমন দ্য ক্যাট জাম্প অন টু দ্য টেবল। এখানে একটি নকল বিড়াল রয়েছে আর এখানে একটি টেবিল রয়েছে। এই নকল বিড়ালটা যখন টেবিলের উপর লাফ দিয়ে এসে পড়বে, এই যে গতিশীল অবস্থায় লাফ দিয়ে টেবিলের উপরে বসলো বা পড়লো, এর জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করব 1 2। ঠিক তেমনি ভাবে আমরা যখন কোনো জিনিস মাথায় দেই এর জন্য আমরা 1 2 ব্যবহার করতে পারি। যেমন আই পুট দ্য হেড অন টু মাই হেড। আমরা গতিশীল অবস্থায় ক্যাপটাকে বা হেডটাকে মাথায় দিতেছি, এই জন্য আমরা এটার জন্য ব্যবহার করব 1 2। নাম্বার 3, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। যেমন উই সিট ইন দ্য ক্লাস। আমরা ক্লাসের মধ্যে বসে আছি, এই যে এখানে ক্লাসের মধ্যে আবদ্ধ জায়গায় আমরা বসে রয়েছি, ঠিক এরকম ভাবে যখন কোনো ঘরের মধ্যে বা কোনো জায়গার মধ্যে আবদ্ধ অবস্থায় ভিতরে বসে থাকা হবে বা কোনো জিনিস রাখা হবে, তার জন্য আমরা ইন ব্যবহার করতে পারবো। নাম্বার 4, গতিশীল অবস্থায় কোনো কিছু ভিতরে ঢুকলে এর জন্য আমরা ইনটু ব্যবহার করব। যেমন আই জাম্পড ইনটু দ্য রিভার। আমি নদীতে লাফ দিয়েছি। এখানে আমি নদীর উপরে ছিলাম, কিনারায় দাঁড়িয়েছিলাম, সেই কিনারা থেকে আমি নদীর ভিতরে লাফ দিয়ে চলে গেলাম। ঠিক এরকম ভাবে যখন গতিশীল অবস্থায় কোনো কিছুর ভিতরে ঢোকা হবে তার জন্য আমরা ইনটু ব্যবহার করব। এখন কমেন্ট করে জানান, আমি যদি কোনো ক্লাস, কোনো ঘর বা কোনো জায়গায় গতিশীল অবস্থায় প্রবেশ করি তার জন্য কোন প্রিপোজিশন ব্যবহার করব। ভিডিওটি পজ করুন, এরপরে কমেন্ট করুন, কমেন্ট করে আবার ভিডিওটি দেখা চালু করুন। নাম্বার 5, নির্দিষ্ট দিকের প্রতি বোঝাতে টু বসে। যেমন আই গো টু স্কুল। এখানে নির্দিষ্ট দিক হলো স্কুল, আমি স্কুলের দিকে যাব। ঠিক এরকম ভাবে যখন কোনো নির্দিষ্ট দিকের প্রতি যাওয়া হবে তখন আমরা তার পূর্বে টু বসাবো। ঠিক আমরা যখন ইংরেজিতে চিঠি লিখি এক পাশে লিখি ফ্রম আর এক পাশে লিখি টু, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির যে ঠিকানা লিখবো সেই নির্দিষ্ট ব্যক্তির জন্য আমরা টু ব্যবহার করি, কারণ তার প্রতি চিঠিটা যাবে। ঠিক এরকম ভাবে নির্দিষ্ট জিনিসের প্রতি যখন যাবে তার জন্য আমরা প্রিপোজিশন টু ব্যবহার করব। এর সাথে একটা মিলে জুলে প্রিপোজিশন রয়েছে, সেই প্রিপোজিশনটা হলো টুয়ার্ডস। এই টুয়ার্ডস মানে হলো আমি নির্দিষ্ট দিকের কথা বলে বা নির্দিষ্ট জোনের কথা বলে বাড়ি থেকে বের হলাম, কিন্তু সেই জায়গায় বা সেই দিকে আমি যাব কি যাব না সেটা নিয়ে সন্দেহ রয়েছে। ঠিক এরকম ক্ষেত্রে আমরা টুয়ার্ডস ব্যবহার করি। যেমন আই গো টুয়ার্ডস স্কুল। এখানে যে টুয়ার্ডস ব্যবহার করা রয়েছে, এই টুয়ার্ডস আর টুর মধ্যে পার্থক্য হলো আমি যখন টু বলবো তখন আমি নির্দিষ্টভাবে স্কুলে যাব, স্কুল থেকে এদিক ওদিক আমি কোথাও ঘুরতে যাব না। কিন্তু যখন আমি টুয়ার্ডস ব্যবহার করব তখন আমি স্কুলের কথা বলে বাসা থেকে বের হলাম, কিন্তু স্কুলে যাওয়া বাদ দিয়ে আমি বন্ধু বান্ধবের সাথে এদিক ওদিক ঘোরাফেরা করবো কি করব না এটা কিন্তু আমি ক্লিয়ারলি বললাম না। কিন্তু যখন আমি টু বলি তখন আমি নির্দিষ্ট স্কুলের দিকে যাবো, আর যখন টুয়ার্ডস বলি তার মানে শিওর না আমি স্কুলে যাবো কি যাবো না, স্কুলের কথা বলে অন্যদিকেও যেতে পারি। আমি কিন্তু সর্বদাই টু স্কুলে গেছি, টুয়ার্ডস স্কুলে যাইনি। তোমরা যারা ভিডিওটি দেখতেছো স্কুলে যারা যাও তারা সবসময় টু স্কুলে যাবে, কখনো টুয়ার্ডস স্কুলে যাবে না। নাম্বার 7, মাথার উপরে যদি কোনো গতিশীল বস্তু থাকে তার জন্য আমরা ওভার ব্যবহার করব। সেটা হতে পারে ফ্যান, হতে পারে পাখি, হতে পারে প্লেন যেটা মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে যখন কোনো জিনিস মাথার উপরে গতিশীল অবস্থায় থাকবে তার জন্য আমরা ওভার ব্যবহার করব। যেমন বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড। পাখি আমার মাথার উপর দিয়ে উঠতেছে। নাম্বার 8, মাথার উপরে কোনো জিনিস স্থির হয়ে থাকলে তার জন্য আমরা অ্যাবভ ব্যবহার করব। যেমন আমাদের মাথার উপরে আকাশ রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, ঠিক এর জন্য আমরা অ্যাবভ ব্যবহার করব। আমরা যে এখন ঘরে বসে ভিডিওটি দেখতেছি আমাদের মাথার উপরে ছাদ রয়েছে, এই ছাদটাও স্থির অবস্থায় রয়েছে, ঠিক এরকম ক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব। যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আস। আকাশ আমাদের মাথার উপরে রয়েছে। ঠিক এরকম ভাবে যখন আমাদের মাথার উপরে কোনো জিনিস স্থির অবস্থায় থাকবে তার জন্য আমরা অ্যাবভ ব্যবহার করব। নাম্বার 9, কাভারিং বা ঢাকা অবস্থায় নিচে বোঝাতে আন্ডার ব্যবহার হয়। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে রয়েছে। মাই শুজ আর আন্ডার দ্য বেড, বিছানার নিচে আমার জুতা রয়েছে। এই দুটি এক্সাম্পলে খেয়াল করুন, টেবিল দ্বারা বিড়াল এবং বেড দ্বারা আমার জুতা, এই দুটি কাভারিং করা রয়েছে। যখন এরকম ভাবে কোনো কিছু দ্বারা হালকা হলেও কাভারিং করা থাকবে তখন আমরা তার জন্য আন্ডার ব্যবহার করব। কিন্তু শুধুমাত্র যদি নিচের দিকে বোঝায় তখন আমরা বিলো ব্যবহার করব। যেমন দেয়ার ইজ এ বুক বিলো দ্য পেইন্টিং, অর্থাৎ দেওয়ালের মধ্যে পেইন্টিং লাগানো রয়েছে, এর নিচে একটা বই রয়েছে। এখানে তো কাভারিং করা অবস্থায় নেই যে বইটি টেবিলের নিচে বা বিছানার নিচে ঢাকা অবস্থা রয়েছে, কাভারিং অবস্থা রয়েছে। এখানে শুধু বলা হচ্ছে যে পেইন্টিংটার নিচে একটা বই রাখা রয়েছে। ঠিক এরকম ভাবে ইউ মে রিড দ্য পয়েম বিলো, আপনি এই নিচের যে কবিতাটি রয়েছে সেটা পড়তে পারেন। এখানে তো কবিতাটি ঢাকা অবস্থায় নেই, অর্থাৎ উপরে লেখা আছে তার নিচে একটা পয়েম বা কবিতা লেখা রয়েছে। ঠিক এরকম ভাবে কোনো জিনিস ঢাকা বা কাভারিং থাকবে না, তার জন্য আমরা বিলো
ব্যবহার করব, আর যেখানে ঢাকা বা কাভারিং থাকবে হালকা পাতলা হলেও তার জন্য আমরা আন্ডার ব্যবহার করব। নাম্বার 10, কোনো কিছু পাশে বোঝাতে বি সাইড বসে, যেমন ইউ সেট বিসাইড মি, তুমি আমার পাশে বসেছো। এখানে পাশে বোঝানোর জন্য বি সাইড ব্যবহার করা রয়েছে, কিন্তু এর সাথে একটা মিলে ঝুলে প্রিপোজিশন রয়েছে বিসাইডস, যার অর্থ উইদাউট অ্যাকসেপ্ট, বাংলা অর্থ বিনা ব্যতীত ছাড়া। যেমন শি ওয়ান্টস টু লার্ন ল্যাঙ্গুয়েজেস বিসাইডস ইংলিশ, এখানে সে ইংরেজি ছাড়া ভাষা শিখতে চাচ্ছে। এখানে যে উইদাউট বা ব্যতীত বিনা যে কথাটির অর্থ দিচ্ছে, সেই ব্যতীত বা বিনার অর্থে বি সাইডস ব্যবহার করা হয়। অর্থাৎ বি সাইডের সাথে যদি এ যুক্ত করা হয় তখন তার প্রিপোজিশনের মানে চেঞ্জ হয়ে যায়, উইদাউট বা ছাড়া অর্থ দেয়। নিচের এক্সাম্পলটিও খেয়াল করুন, আই হ্যাভ নেভার লাভড এনিওয়ান বিসাইডস ইউ। এই বাক্যের মধ্যে বিসাইডস শব্দটি উইদাউট বা অ্যাকসেপ্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বিনা বা ছাড়া অর্থে। কোনো রাস্তা, নদী বা মাঠ পার হয়ে যাওয়ার জন্য আমরা অ্যাক্রস ব্যবহার করব, কিন্তু মনে রাখবেন আমরা যে রাস্তা, নদী বা মাঠ পার হব এর মধ্যে নির্দিষ্ট কোনো রাস্তা থাকবে না যে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা রাস্তার এ পাশ দিয়েও যেতে পারি, ও পাশ দিয়েও যেতে পারি, নদীর এই পাশ দিয়েও যেতে পারি, ও পাশ দিয়েও যেতে পারি। ঠিক এরকম ভাবে মাঠেরও আমরা এদিক থেকে ওদিক যেদিক খুশি আমরা সেদিকে যেতে পারবো। এক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। যেমন উই ওয়েন্ট অন হান্টিং অ্যাক্রস দ্য রিভার, আমরা নদীর ওপারে হান্টিং বা শিকারে গিয়েছিলাম। এখানে যে অ্যাক্রস ব্যবহার করা হয়েছে, অ্যাক্রস অর্থ হলো আমরা যখন নদী পার হয়েছি, জরুরি না যে নদীর একটা নির্দিষ্ট রাস্তা আছে ওই নির্দিষ্ট রাস্তা দিয়ে আমরা পার হয়েছি, নদীর এক পাশ দিয়ে গেছি আরেক পাশ দিয়ে আসছি, এরকম ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। কিন্তু রাস্তা, নদী বা মাঠের যদি নির্দিষ্ট যাত্রাপথ থাকে তাহলে আমরা তার জন্য থ্রো ব্যবহার করব। যেমন উই ওয়েন্ট থ্রো এ প্যাডি ফিল্ড, অর্থাৎ আমরা ধান ক্ষেতের মধ্যে দিয়ে গিয়েছি। এইখানে যে থ্রো ব্যবহার করা রয়েছে, এই থ্রোর কারণ হলো আমরা যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে গেছি, ধান ক্ষেতের মধ্যে দিয়ে এমন না যে যেদিক খুশি সেদিক দিয়ে গেছি, ধান ক্ষেতের মধ্যে দিয়ে নির্দিষ্ট একটি রাস্তা আছে, সেই নির্দিষ্ট রাস্তা দিয়ে আমরা গেছি। ঠিক এরকম ভাবে যখন নির্দিষ্ট রাস্তা থাকবে তার জন্য আমরা থ্রো ব্যবহার করব, আর যদি নির্দিষ্ট কোনো রাস্তা না থাকে আমরা যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে যাব তার জন্য আমরা অ্যাক্রস ব্যবহার করব। এই ছিল আজকে আমাদের 14টি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে বারবার এসে থাকে এবং আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগে। আশা করি আজকের পরে থেকে এই 14টি প্রিপোজিশন আপনাদের দৈনন্দিন জীবনে এবং পরীক্ষার হলে কোথাও ভুল হবে না। নেক্সট ক্লাসে আমরা বাকি যে প্রিপোজিশনগুলো রয়েছে এগুলো নিয়ে ইন ডেপথ আলোচনা করব। তাই যারা এখনো ফলো করেননি জলদি করে ফলো করে দিন, কারণ এটা আপনাদের জন্য ফ্রি হলেও আমাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, ভ্যালুয়েবল কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছানোর জন্য অনেক হেল্প করে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।